সেদিকে ওর কোনো খেয়ালই নেই, আর তন্নি পালানোর পথ খুঁজে বেড়াচ্ছে। ভাইয়া, কি করছো তুমি? এভাবে আমার দিকে এগিয়ে আসছো কেন? আলামিন দুহাতে তন্নির দুটো হাত চেপে ধরে তন্নিকে দেয়ালে চাপ দেয়। তন্নির ভীষণ কান্না পাচ্ছে, চোখ থেকে জল বের হয়ে গেছে, গলা দিয়ে আওয়াজ আসে না, শুধু ফোঁপচ্ছে মেয়েটা। তন্নির ডান হাতে খুব জোরে চেপে ধরে নখটা বসিয়ে দেয়। তন্নি ব্যথায় চিৎকার দিতেই আলামিন নিজের নিঃশ্বাসটা তন্নির নিঃশ্বাস দিয়ে ঢেকে দেয়। এক হাতে আলামিনকে আটকাতে গিয়েও আটকাতে পারল না। মিনিট খানিক পর আলামিন তন্নিকে ছেড়ে দেয়। তন্নির নিচের দিকে তাকিয়ে কান্না করেই যাচ্ছে। আলামিন তন্নির মুখটা উপরে তুলে চোখের জলটা মুছে দেয় আর বলে, আমি যেন তোর মুখ থেকে আর ভাইয়া ডাকটা না শুনি। এবারের মতো ছেড়ে দিলাম। তুই ভুলে যাস না তোর আর আমার সম্পর্কের কথা। সো বি কেয়ারফুল। নেক্সট টাইম আর যেন এমনটা না হয়। ভালো করে জানিস তুই আমার। চোখ বন্ধ করে আবারও আলামিন থেমে যায়। বারবার বলতে গিয়েও আটকে যাচ্ছে এই একটা কথাতেই। আমি তোমার কি আলামিন? প্লিজ, বলে থেমে যাচ্ছ কেন? আমি শুনতে চাইছি আজ। আর তুমি সেই পেছনের একটা কথাতেই আটকে আছো। তন্নির কপালে চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। তন্নি ঠায় দাঁড়িয়ে আছে, একটু আগে কি ঘটলো সেটা বোঝার চেষ্টা করছে। এটা কি সত্যি নাকি মিথ্যে? আলামিন আমাকে, তন্নি ভাবতেই পারেনি আলামিন আজ এমন কিছু করবে। তার মানে কি আলামিন এখনো কি তার তন্নিকেই ভালোবাসে? যদি ভালোবাসে তাহলে এত অবহেলা কেন করছে, কেন এত শাস্তি দিচ্ছে? তন্নি নিজেই নিজেকে প্রশ্ন করছে আর কান্না করছে। হাতটা দেয়ালের সাথে চেপে ধরে একটু একটু করে ফ্লোরে বসে পড়ে। খুব জোরে কাঁদতে ইচ্ছে করছে। ভেতরে যেমন কষ্ট তেমনই প্রশ্নের মেলা ভিড় করেছে। এত প্রশ্ন কেন আজ তন্নির মনে? কেন এত কৌতূহল? তন্নি হাঁটুতে মুখ গুজে কেঁদে যাচ্ছে। আজ খুব মনে পড়ছে অতীতে ঘটে যাওয়া দিনগুলো। মনে পড়ছে 3 বছর আগের কথাগুলো। 3 বছর আগে আলামিন নিজেই একদিন বলেছিল, একদিন তুই খুব কাঁদবি তন্নি, খুব কাঁদবি। আর সেটা আমার জন্য। আজ বুঝতে পারছি 3 বছর আগে সেই কথাটা আলামিন এমনি এমনি বলেনি, মন থেকে বলেছে। আর যার ফলে আজ আমায় কাঁদতে হচ্ছে। মনে মনে নিজেকে হাজারো বকা দিচ্ছে, কিন্তু অবুঝ মনটাও যে বড্ড বেহায়া। কথায় বলে না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা নিতে হয়। অথচ আমি সেটা বুঝেই উঠতে পারলাম না। এই সামান্য কথাটা বুঝতে 3টা বছর সময় লেগে গেল আমার। নিজেকে দোষারোপ করছে আর বলছে, তুমি সেদিন ঠিক বলেছিলে আলামিন, একদিন আমি খুব কাঁদবো। দেখো না, আজ সত্যি কাঁদছি আমি। খুব কষ্ট হচ্ছে আমার। কেন এত কষ্ট হচ্ছে? কেন মনে হচ্ছে আমি সেদিন খুব বড় ভুল করেছি? আমি বাবাকে কথা দিয়েছি, আমি আমার কথা এখন কিভাবে রাখবো? কিভাবে তোমাকে বোঝাবো? তোমার পাগলিটা তোমায় ভালোবাসে, খুব ভালোবাসে। এত ভালোবাসে যে আজ তুমি ছাড়া অন্য কাউকে নিজের জীবনে জড়াতে ইচ্ছে করছে না। আমি আমার অনেক আগেই বোঝা উচিত ছিল। কেন এত দেরি করলাম আমি? কেন এই কথাটা 3 বছর আগে বুঝলাম না? কেন বুঝলাম না আমি? কেন বুঝলাম না? নিজের হাতটা ফ্লোরে ছুঁড়ছে আর ভক ভক করছে। এদিকে হাতটা যে কেটে গেছে কোনো খেয়ালই নেই। তন্নি ভেবেই চলেছে 3 বছর আগে তন্নি এইচএসসি ফাইনাল এক্সাম দিয়ে বাবা মায়ের সাথে ঘুরতে আসে আলামিনদের বাসায়। আলামিন তখন একটু কেয়ারলেসের মতো থাকতো। সারাদিন বন্ধুদের সাথে ঘোরাফেরা করা, পার্টি করা, গভীর রাতে চুপি চুপি বাসায় আসা, আরও অনেক দুষ্টুমি নিয়ে ব্যস্ত থাকতো সারাক্ষণ। আলামিনের বাবা নিজেদের কোম্পানির দায়িত্ব একা সামলাতে সামলাতে অনেকটা ক্লান্ত। তবুও আলামিনকে বোঝাতে ব্যর্থ তিনি। একটা সময় হাল ছেড়ে দেন, এটা ভেবে যে আলামিন কোনোদিনও কোম্পানির দায়িত্ব নেবে না। দিনকে দিন ওর বাদরামও বাড়তেই থাকে। তন্নির পুরো পরিবার এখানে এসেছে 2 দিন হয়ে গেল, অথচ একদিনও আলামিনকে ঠিকমতো দেখা যেত না। সকালে ঘুম থেকে উঠেই বন্ধুদের সাথে সে যে বের হতো আর রাতে ফিরতো। একদিন আলামিনের মা বাবা জোর করে তন্নিকে নিয়ে কোথাও ঘুরে আসতে বলেন নাস্তার টেবিলে। আলামিন, তোর সমস্যাটা কি একবার বলবি? বাসায় মেহমান, সেদিকে তো তোর কোনো খেয়াল নেই। একটা কাজ তো অ্যাটলিস্ট করতে পারিস। বেশি বকাঝকা করলে খাবো না বলে দিলাম। বকাঝকা শুরুই করিনি, আর তুই খাবি না? কি বলবে সোজাসুজি বলো। দেখ আলামিন, তোর এইসব কাজ আমার মোটেও ভালো লাগছে না। কোনটা? কোনটা মানে?
মা না বললে কিভাবে বুঝবো বলো তো কোন কাজের কথা বলছো? উফ, এই ছেলে আমাকে পাগল করে ছাড়বে। আলামিনের মায়ের কথা শুনে তন্নি ফিক করে হেসে দেয়। এতক্ষণ আলামিন তন্নিকে দেখেনি বললেই চলে। তন্নির হাসির শব্দ পেয়ে তন্নির দিকে তাকায়। এত মিষ্টি হাসি! এই প্রথম কোনো মেয়েকে এত কাছ থেকে দেখছে যে কিনা এত সুন্দর করে হাসতে জানে। আলামিন ভালো করে লক্ষ্য করে তন্নির দাঁত একটা আঁকাবাঁকা, তবু ওই হাসিটা কি সুন্দর! এইবারই প্রথম দেখলো, আর প্রথম দেখাতেই আলামিন তো হা হয়ে তাকিয়ে আছে। মামি, তোমার ছেলে তো এখনো অনেক ছোট, ওকে বকো না প্লিজ। এই বলে তন্নি আবার হাসা শুরু করলো। এইবার আলামিন একটু রেগে যায়। আসলে সবার সামনে নিজের প্রেস্টিজটা এভাবে ডুবে যাচ্ছে, সেটা দেখতে কারোরই ভালো লাগে না। মা এবার কিন্তু বেশি বেশি হচ্ছে, করবো না নাস্তা, যাও খুশি তো? চেয়ার থেকে উঠে হাত ধুয়ে নেয় আলামিন। বিড়বিড় করতে করতে রুমে যায়। তারপর রুলস অনুযায়ী বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যায়। এদিকে তন্নি বেচারি একা একা বোর হয়ে যাচ্ছে। ঘুরতে যাওয়ার মতো কেউ সাথে নেই। ফোন টিপানো ছাড়া তেমন কোনো কাজ নেই। সবাই যে যার মতো গল্প নিয়ে ব্যস্ত, আর তন্নি ফোন টিপা নিয়ে ব্যস্ত। ঠিক সেই সময় কলিং বেল বেজে ওঠে। তন্নি ফোন হাতে নিয়েই দরজাটা খুলে দেয়। পাশের বাসার একটা মেয়ে দরজার ওপাশে দাঁড়িয়ে আছে, হাতে একটা বাটি সহ। মেয়েটা নিজে থেকেই বলে, আন্টি আছে? হ্যাঁ, কিন্তু আপনি? আমি পাশের ফ্ল্যাটে থাকি। মা এগুলো পাঠিয়েছে আলামিন ভাইয়ার জন্য। কিন্তু তুমি কে? আপনি ভিতরে আসুন না, আমি ওনার বোনের মেয়ে। ও, তন্নি একটু সরে দীপাকে ভেতরে আসতে দেয়। তারপর দরজা বন্ধ করে সোফায় এসে বসে। দীপা বাটিটা আলামিনের মায়ের হাতে দেয় আর বলে, আন্টি 2 দিন আসেনি গো, শরীরটা খুব খারাপ ছিল, আজ মা এটা দিয়ে পাঠালো। ওই বাদর ছেলের জন্য তোর মা রোজ এত এত খাবার পাঠায়, আর বাদরটা সারাদিন বন্ধুদের সাথে ঠই ঠই করে ঘুরে বেড়ায়। এই ছেলেকে তোর মা তো আহ্লাদ কেন করে রে? আন্টি তুমিও না, এত বকো না তো, মা শুনলে খেপে যাবে। কেন বকবো না বলতে পারিস? নতুন কি কাণ্ড বাঁধালো আবার? দেখ না, বাসায় মেহমান, তন্নি সারাদিন একা একা থাকে, ওকে একটু সময় তো দিতেই পারতো। অথচ দেখ, সারাদিন বাদরদের সাথে বাদরামো করেই যাচ্ছে। তোর আঙ্কেল তো হাল ছেড়েই দিয়েছে। বল না মা, এই ছেলেকে আমি কিভাবে বুঝাবো? আন্টি একটা কাজ করো, ওকে ঘরে বসিয়ে রাখার ব্যবস্থা করো। কিভাবে? আরে বুঝলে না, ঘরে বউ নিয়ে আসো, দেখবে বউয়ের আঁচল পেলে আর বাইরে যাবে না, আড্ডা দেওয়া ছেড়ে দিবে। বাবা, তোর মাথায় তো বুদ্ধির অভাব নেই। একটা কাজ কর না মা, আমার ওই বাদর ছেলেটার জন্য একটা বউ খুঁজে দে না। সে দেখা যাবে, আমি এখন আসি। দীপা যাওয়ার জন্য পা বাড়াতেই আলামিনের মা থামিয়ে দেয়। দাঁড়া দীপা, কিছু বলবে? আয় আমার নন্দের সাথে পরিচয় করিয়ে দেই। হুম। আলামিনের মা দীপাকে তন্নির পাশে বসিয়ে সবার সাথে গল্প করতে বলেন। দীপা আর তন্নি দুজনে ভাব জমিয়ে নিয়েছে। দেখে মনে হচ্ছে দুজন দুজনে কত যে আপদ। আসলে মেয়েরা এরকমই, খুব সহজে যে কারো সাথে ভাব জমিয়ে নেয়। ওদের বেলায় ও আলাদা কিছু হয়নি। মুহূর্তে দুজনের মাঝে অনেক ভাব হয়ে গেছে। দুজনে গল্প করছে আর হাসছে। তন্নি দীপাকে বলে, আচ্ছা দীপা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি এইচএসসি দিলাম, তুমি? আমিও তো এবার এইচএসসি দিলাম, তার মানে আমরা সমবয়সী। হুম। ইফ ইউ ডোন্ট মাইন্ড, ক্যান উই উইল বি বেস্ট ফ্রেন্ড? তন্নি নিজের হাতটা দীপার দিকে বাড়িয়ে দেয়। দীপা একটু মুচকি হাসে, তারপর তন্নির দিকে হাত বাড়িয়ে বলে, ইয়েস, কেন? ওয়াও, তাহলে আমরা বরং আমাদের মাঝের সমস্ত ব্যবধান কাটিয়ে ফেলি। কিভাবে? এই যেমন আমরা এখনো তুমিতে আটকে আছি, তুমি চাইলে আমরা তুমি থেকে তুইতে নামতে পারি। যেহেতু আমরা বেস্ট ফ্রেন্ড, তার মানে আমাদের মাঝে কোনো প্রাইভেসি থাকবে না, কোনো দ্বিধা থাকবে না। কারণ বেস্ট ফ্রেন্ডরা অলওয়েজ কাছের হয়, কাছের মানুষকে তুমি করে বলতে নেই। খুব গুছিয়ে কথা বলিস তো। দ্যাটস লাইক এ গুড গার্ল। তারপর দুজনে মিলে আরো অনেক সময় আড্ডা দেয়। দুপুরের আগেই দীপা চলে যায়, আর তন্নিকে বলে যায় বিকেলবেলা রেডি হয়ে থাকতে একসাথে ঘুরতে যাবে। দুপুরে খাওয়া দাওয়া সেরে তন্নি একটু সাজগোজ করে রেডি হয়ে নিল। দীপা রেডি হয়ে আল আমিনদের বাসায় চলে আসে। দুজনে মিলে একসাথে ঘুরতে বের হয়। ফুচকা খেতে খেতে আড্ডা দিচ্ছে আর হাসাহাসি করছে।
এভাবে দুজনে প্রতিদিন কোনো না কোনো জায়গায় যেত আর ঘোরাঘুরি করত। একদিন তন্নি আর দীপা ঘুরতে বেরিয়েছে। দুজনে মিলে ঠিক করে চিড়িয়াখানায় যাবে। যে ভাবা সেই কাজ। ঘুরতে গেল চিড়িয়াখানাতে। খুব এনজয় করছিল। তন্নি তো অনেক খুশি এসব জায়গায় ঘুরতে এসে। চিড়িয়াখানা থেকে বেরিয়ে রাস্তার পাশ থেকে একটা রিক্সা নেয় বাসায় আসবে বলে। ততক্ষণে প্রায় বিকেল নেমে এসেছে। তন্নি দীপাকে বলছে, দেখেছিস তুই ওই বন বিড়ালটা কেমন ভয়ঙ্কর দেখতে, আর ওই বানরগুলো কি সুন্দর ঝুলে আছে, উট পাখিটাও কত বড়। তোর সাথে না এলে এসব কিছুই দেখা হতো না, আর এই চিড়িয়াখানায় আসতে পারতাম না। আমরা কালকে আরো সুন্দর জায়গায় যাব। কাল কোথায় যাব? সেটা সারপ্রাইজ, গেলেই দেখবি। আচ্ছা, দেখবো কেমন সারপ্রাইজ। রিক্সা চালক মাঝপথে রিক্সা থামিয়ে দেয়। দীপা রিক্সা চালককে জিজ্ঞেস করে, কি হলো চাচা, রিক্সা থামালেন কেন? আমি আর যেতে পারবো না মা। কিন্তু চাচা কেন? সামনে দেখেন। দীপা সামনের দিকে তাকিয়ে দেখে কয়েকটা ছেলে রিক্সার সামনে এসে দাঁড়িয়ে আছে। ছেলেগুলোর হাতে লাঠি। রিক্সা চালকের দিকে রাগী চোখে তাকিয়ে আছে। দীপা আবারও বলে, এরা কারা চাচা? এরা চাঁদাবাজ মা। এদের চাঁদার টাকা দিতে না পারলে সামনে যেতে কি দিবে না। চাঁদা? চাঁদা কেন নিবে? এটা কোন দেশের আইন? আর এসব আপনারা টলারেট করেন কেন চাচা? এদেরকে উস্কানি দিয়েই মাথায় তুলে রেখেছে, তাই তো গরিবদের দিকটা এরা বিবেচনা করে না। তন্নির আগে অনেকগুলো কথা শুনিয়ে দেয়। ওদের মধ্যে একজন তন্নির সামনে এসে হাতে স্টিকটা তন্নির থুতনিতে রেখে মুখটা উপরে তুলে বলে, আমি কি জানিস? আপনি কোনো মন্ত্রী মিনিস্টার না যে আপনার বায়োডাটা আমার জানতে হবে। অবশ্য কোনো চাঁদাবাজের সম্পর্কে জানার আগ্রহ আমি কোনো কালেই দেখাইনি, আর আজও দেখাবো না। সো মিস্টার অভদ্র, আমাদের রাস্তাটা ছাড়ুন, আমাদেরকে যেতে দিন, নয়তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। তন্নির রাগের চোখ নিয়ে ছেলেটাকে হুমকি দেয়। তন্নির এমন কথায় সোহাগ আরও রেগে যায়। ঠাস করে তন্নিকে চর বসিয়ে দেবে তার আগেই তন্নি হাত ধরে আটকে দেয়। তন্নি দীপাকে ইঙ্গিত করে বলে, দীপা, আমার বাবাকে ফোনটা করতো। এরা জানে না আমার বাবাকে। যদি একবার একটা কল করি আর এটা বলি যে একজন পুলিশ অফিসারের মেয়েকে মাঝ রাস্তায় কিছু বখাটেরা আটকে রেখে ইফটিজিং করে বা করার চেষ্টা করছে, আর একজন নিষ্পাপ গরিব রিক্সা চালকের কষ্টে অর্জিত টাকা লুট করে রাস্তায় অমানুষের ন্যায় আচরণ করে, তাদের মতো খারাপ লোকদের কেন হাজতে নেওয়া হয় না? দীপা তন্নির কথায় মুচকি হেসে ফোনটা হাতে তুলে আলামিনের নাম্বারে কন্ট্যাক্ট লিস্টে এনে কল দিতে যাবে তার আগে সোহাগ বলে, এই তারা রাস্তা ছেড়ে দে। আজ আর কোনো চাঁদা তোলা হবে না। জেলে যাওয়ার শখ নেই। না না, থামছো কেন ভাইয়া? চাঁদা নাও না, তাড়াতাড়ি নাও, আমি চাঁদার টাকাটা দিচ্ছি তো। এ বলে তন্নি পার্সে হাত দিতে সোহাগ লাঠিটা ফেলে কানে আঙুল দিয়ে রাখে। ওর সাথে বাকিরাও কানে হাত দিয়ে দাঁড়ায়। তন্নির এসব কাণ্ড দেখে ভীষণ হাসি পাচ্ছে, কিন্তু এখন হাসা যাবে না। ওরা বুঝে নেবে না হলে। এটা ছাড়া বাঁচার কোনো উপায় নেই। তন্নির বাবা কেন, তন্নির 14 গোষ্ঠীর মাঝে কেউ পুলিশ না। সবটাই ঢপ আর বাঁচার রাস্তা। কি হলো, ওভাবে দাঁড়িয়ে আছো যে? নাও, টাকাগুলো রাখো। না আপু, আর টাকা লাগবে না। আজকের পর আর চাঁদাবাজি করব না। আমাদের ক্ষমা করে দিন। কেন? চাঁদাবাজি না করলে তোমরা পার্টি করবে কিভাবে? পার্টি দিবে কিভাবে? গরিবের টাকা হজম করবে কিভাবে বলো? ওই টাকাগুলো তো সৎ পথে অর্জন করা পরিশ্রমের ফল। ওগুলো তোমাদের পেটে হজম হবে না। তোমরা এক কাজ করো, এই টাকাগুলো দিয়ে মদ, হুইস্কি, বিয়ার যা পারো কিনে পেটে দিয়ে দেও। পারবো না আপু, জেলে যাওয়ার কোনো ইচ্ছে নেই। আজ থেকে চাঁদাবাজি ছেড়ে দিলাম, এটা আমার প্রমিস। এ পর্যন্ত যে টাকাগুলো আমরা অপচয় করেছি, গরিবের যে হক আমরা নষ্ট করেছি, তার বিনিময়ে আমি একদিন কিছু একটা করে দেখাবো। প্রমিস আপনাকে। আর এই গরিবদের জন্য একটা বাধা কেন্দ্র করে তুলবো। পাপের বোঝাটা কিছুটা হলেও হালকা হবে। এত সহজে ছেড়ে দিবে চাঁদাবাজি? পুলিশের ভয় দেখালাম বলে? না, আপনার কথাটা খুব মনে গেঁথেছে। নয়তো আমি চাঁদাবাজি ছাড়তাম না। আসলে আমি অনেক অন্যায় করেছি। শুধু শুধু গরিবের হক এতদিন নষ্ট করেছি। আমাকে ক্ষমা করে দিন। আমার কাছে কেন ক্ষমা চাইছো? যাদের সাথে এতদিন অন্যায় করেছো তাদের কাছে ক্ষমা চাও। সোহাগ রিক্সা চালকের পায়ে ধরে কান্না শুরু করে, সাথে ওর চেলাগুলো পা ধরে। রিক্সা চালক ওদেরকে থামিয়ে বলেন, আমি দোয়া করি বাজান, জীবনে সৎ কাজ করে প্রতিষ্ঠিত হও।
আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা করে দিলাম, সৎ পথে কাজ করো। সোহাগ কান্না মুছে দলবল নিয়ে চলে যায়। রিক্সা চালক গামছাটা নিয়ে চোখ মুছে তন্নিকে বলে, তোমার মতো সাহসী আর প্রতিবাদী সন্তান যেন প্রতিটা বাবা মার ঘরে জন্ম নেয়। দেশের দুর্নীতি আর চাঁদাবাজির বিরুদ্ধে একমাত্র তোমরাই পারো লড়াই করতে। আমি তোমার জন্য মন ভরে দোয়া করি যেন তোমার কোনো চাপ বা অপূর্ণ না রাখেন। চাচা, আপনি মুখে বলে দিয়েছেন, এটাই অনেক। আজকের পর আর কেউ চাঁদা নিতে আপনাদেরকে বিরক্ত করবে না, কেউ আপনার কর্মের ফল ভোগ করবে না। আপনার উপার্জনের টাকা দিয়ে আপনি আপনার ছেলে মেয়েদের মুখে আহার তুলে দিবেন। তাই যেন হয় মা। চাচা আমরা কি আগাতে পারি? হ্যাঁ মা। এরপর তন্নি দীপাকে রিক্সা চালক আলামিনদের বাসার সামনে এসে নামিয়ে দেয়। দীপা আর তন্নি হাসাহাসি করে কলিং বেল টিপ দিয়েই।